বিয়ের প্রথম রাতেই জানতে পারি আমি সন্তান সম্ভবা। নিঃসন্দেহে অমি ভাইয়ার সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। অথচ ঘন্টা পাঁচেক পূর্বেই আমি ৩ কবুল পড়ে আমার পরিবারের ঠিক করা পাত্রকে বিয়ে করি। এই খবরটা এখন জানাজানি হয়ে গেলেই দুনিয়াটা আমার নরক হয়ে উঠবে। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সর্বস্ব হারাতে হবে। বাসর ঘরে বসে চক্ষু ভরা আতঙ্ক নিয়ে পিয়াসা অনর্গল কথাগুলো বলেই কয়েক দফা রুদ্ধশ্বাস ফেলল। ঘামের উষ্ণ নোনা জল টপ টপ করে তার শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল। চোখের জলও যেন বাঁধ ভাঙতে লাগলো। নিশ্চুপ হয়ে হাঁটা থামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল নিহারিকা। ঘরের অর্ধ খোলা দরজা খুলে সে তার নতুন ভাবির ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে গেল। স্বয়ং নিজ কানে একই শুনল সে, তার ভাবি সত্যি অন্তঃসত্ত্বা, অন্য কারো নাজাইজ সন্তান তার ভাবির গর্ভে বেড়ে উঠছে। মাথাটা যেন ভো ভো করে ঘুরে উঠল নিহারিকার। এই মুহূর্তে সে ঠিক কি করবে না করবে উপায় বুদ্ধি খুঁজে পাচ্ছিল না। এই মহা কেলেঙ্কারির খবরটা কিভাবে সে তার পরিবারকে জানাবে তাই ভেবেই মরিয়া হয়ে উঠল। অমনি হঠাৎ তার অস্থির দৃষ্টি পড়ল তার ভাবির বড় ভাই দা ইয়াং হ্যান্ডসাম রূপলের দিকে। বাড়ি ভর্তি গেস্টদের ভিড় মারিয়ে সে তাদের বাড়ি থেকে আনা চিড়া মুড়ি, ফলমূল, নানা রকম পিঠাপুলি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছে। রূপলের উপর যদিও নিহারিকা বহু আগে থেকে ফিদা, তবে এই মুহূর্তে রূপলের উপর তার বেশ ক্ষোভ জমেছে। রাগে এক প্রকার ফেটে পড়ে সে দ্রুত পায়ে হেঁটে গেল রূপলের দিকে। অধিক পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া নিস্তেজ রূপলের মুখোমুখি দাঁড়ালো সে। অমনি রূপলের ব্যস্ত দৃষ্টি পড়ল নিহারিকার দিকে। কিছুটা অবাক হয়ে রূপল ভ্রুযুগল কুঁচকে প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন্ড? কিছু বলবেন? চিৎকার করে তার বোনের কুকীর্তির কথা প্রকাশ করতে গিয়েও থেমে গেল নিহারিকা। বাড়ি ভর্তি গেস্টদের সামনে সে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। এতে বরং তাদেরই বদনাম হবে, সমাজে তাদের পরিবারেরই দুর্নাম হবে। রাগটাকে কিঞ্চিত দমিয়ে এনে সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, সাইডে আসুন, কথা আছে। বিষয়টাকে বেশ মজার ছলে দেখল রূপল। সিনেমার হিরোদের মতো ভাবসাব নিয়ে সে ঘামে ভেজা পাঞ্জাবির কলারটা পেছনের দিকে এলিয়ে দিল। এদিক ওদিক তাকিয়ে বেশ হেয়ালি গলায় বলল, কি বলবেন এখানেই বলুন। মেয়েদের সাথে সাইডে যাওয়ার অভ্যাস নেই আমার। ইভেন আমার দিক থেকে আমি এখনো 100% পিওর অ্যান্ড ভার্জিন পুরুষ। বেআইন বলেই যে সাইডে রাখলেই যেতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। ওকে, আমি আপনার সাথে কোনো ইয়ার্কি করছি না, স্টুপিড। এখানে কিছু বললে আপনাদেরই মান সম্মান হানি হবে, আপনার বোনেরই কেলেঙ্কারি হবে। বিষয়টাকে এবার সিরিয়াসলি নিতে বাধ্য হলো রূপল। তৎপর দৃষ্টিতে সে নিহারিকার দিকে তাকালো। হাত থেকে চিড়ামুড়ির পাত্রগুলো নিচে রেখে সে নিহারিকার পিছু পিছু ব্যালকনির দিকে হেঁটে গেল। দুজনেই নিরিবিলি জায়গায় পাশাপাশি দাঁড়ালো। কোনরূপ ভনিতা ছাড়াই নিহারিকা খড়খড়ে গলায় রূপলকে বলল, বিয়ের আগে আপনারা যেন কি বলেছিলেন, আপনার বোনের কোথাও কোনো অ্যাফেয়ার ছিল না, তাই তো? চোখে মুখে চমকে ওঠা ভাব নিয়ে রূপল প্রত্যুত্তরে বলল, হ্যাঁ ছিল না। হঠাৎ এই প্রশ্ন? পূর্বের তুলনায় অতি রুষ্ট হয়ে নিহারিকা বলল, তাহলে আপনার বোন প্রেগনেন্ট কিভাবে হলো? হ্যাঁ, মুহূর্তেই যেন রূপলের সমস্ত শরীর কাটা দিয়ে উঠল। চেহারার রং পাল্টে গেল। অতি আশ্চর্যিত হয়ে সে নিস্তেজ গলায় বলল, হোয়াট? এসব আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি। বিশ্বাস না হলে আপনার বোনকে গিয়ে সত্যিটা জিজ্ঞেস করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। আপনি আমার চেয়ে আমার বোনকে বেশি জানেন? হ্যাঁ, দীর্ঘ 22 বছর ধরে আমি আমার বোনকে চিনি। দুদিনের পরিচয়ে তার সম্পর্কে আপনি যা নয় তাই মন্তব্য করে যাবেন, আর আমি সব বিশ্বাস করে নেব? এতই সহজ সব? হেই লিসেন, গলা নামিয়ে কথা বলুন। আমি 2 দিনের পরিচয় আপনার বোনকে যতটা চিনেছি, আপনি তা গত 22 বছরের পরিচয়ও চিনেননি। বিশ্বাস না হয় তো আপনার বোনকে গিয়ে জিজ্ঞেস করুন কি হয়েছে, কি করেছে সে, কোন পাপের বোঝা সে আমার ভাইয়ের কাঁধে তুলে দিতে চেয়েছিল। গিয়ে জিজ্ঞেস করুন। আর এক মুহূর্তও দাঁড়ালো না রূপল। ঝড়ের বেগে ছুটে গেল সে পিয়াসার বাসর ঘরে। রুমে ঢুকতেই দেখলো পিয়াসা তার গায়ের সমস্ত স্বর্ণ গহনা খুলে ফ্লোরে বসে কপাল চাপড়ে কাঁদছে। হীনমন্যতায় ভুলেই গেছে প্রায় এটা তার শ্বশুর বাড়ি। এখানে তার কুকর্ম ফাঁস করতে নেই, গোপনীয়তা রক্ষা করে চলতে হবে। পিয়াসার এই করুণ অবস্থা দেখে রূপলের ভয় বাড়তে লাগলো। বোনের প্রতি তার বিশ্বাস হারাতে লাগলো। ধীর পায়ে হেঁটে সে হাঁটু মুড়ে
পিয়াসার পাশে বসলো। শুকনো গলায় বলল, কি হয়েছে তোর? হ্যাঁ, কাঁদছিস কেন তুই? ভরসার জায়গা খুঁজে পেয়ে পিয়াসা অমনি রূপলকে জড়িয়ে ধরলো। হাউমাউ করে কেঁদে বলল, বিশাল বড় ভুল হয়ে গেছে আমার ভাই, প্লিজ আমাকে মাফ করে দে। আমি তোর পায়ে পড়ি ভাই, প্লিজ আমাকে মাফ করে দে। কি হয়েছে আগে বল তো। আমি হয়তো মা হতে চলেছি ভাই। অমনি পিয়াসাকে ছেড়ে 1 ফুট দূরে ছিটকে গেল রূপল। হতবাক দৃষ্টিতে সে পিয়াসার দিকে তাকালো। মাথা কাজ করা তার বন্ধ করে দিল। দিশাহারা হয়ে গেল সে। অবিশ্বাস্য গলায় বলল, এসব তুই কি বলছিস পিয়াসা? তুই মা হতে চলছিস মানে? মাথা খারাপ হয়ে গেছে তোর? হাত জোর করে ডুকরে কেঁদে পিয়াসা বলল, আমাকে মাফ করে দিস ভাই, প্লিজ আমাকে মাফ করে দিস। আমি তোদের ঠকিয়েছি। বাক রুদ্ধ হয়ে গেল রূপল। বিশৃঙ্খল ভাবে শ্বাস ফেলতে লাগলো। ঘামে চবচবে হয়ে উঠল তার সমস্ত দেহ। সম্পূর্ণ নির্বাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। এই মুহূর্তে চরম হতাশায় জর্জরিত সে। এর মধ্যেই রুমের দরজা ঠেলে নিহারিকা প্রবেশ করলো রুমে। সাথে রয়েছে তার মা, বাবা এবং ভাই। মুখের দিকে তাকানো যাচ্ছে না তাদের। আগুনের ফুলকি যেন বের হয়ে আসছে তাদের চোখ থেকে। বুঝতে বেশি বেগ পেতে হলো না, যা ইচ্ছা রটানোর নিহারিকা তা রটিয়ে দিয়েছে। অবশ্য এটা অস্বাভাবিক কিছু নয়। কেউ হাতে ধরে নিজের পরিবারের ক্ষতি করতে চাইবে না। উপস্থিত সবার এহেন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কেঁপে উঠল পিয়াসা এবং রূপল। তাড়াহুড়ো করে রূপল বসা থেকে উঠে পিয়াসাকেও টেনে বসা থেকে উঠালো। ঢাল হয়ে রূপল পিয়াসার পাশে দাঁড়ালো। অপরাধী ভঙ্গিতে দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পিয়াসাও বুঝে গেল তার শ্বশুর বাড়ির সবাই তার কুকীর্তি জেনে গেছে। অমনি পিয়াসার বর নিহাল এসে পিয়াসার চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় প্রশ্ন ছুড়ল, নিহারিকা যা বলেছে সব সত্যি? তুমি সত্যিই প্রেগনেন্ট? হেঁচকি তুলে কেঁদে পিয়াসা মাথা দুলিয়ে সাই জানালো। সত্যিটা সে আর অস্বীকার করতে চাইল না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। পরিস্থিতি আরো বিগড়ে যাওয়ার আগে বরং সত্যিটা স্বীকার করে নেওয়াই ভালো। যে পাপ করেছে সে সেই পাপের শাস্তি তাকে পেতেই হবে। অমনি রূপলের সামনে নিহালের গরম হাতের চর পড়ল পিয়াসার নরম গালে। ঘৃণায় বুঁদ হয়ে নিহাল বলল, ছি, নষ্টা মেয়ে! আমি কিনা সৌন্দর্যের মোহে পড়ে এই নষ্টা মেয়েটাকে বিয়ে করেছি। মুহূর্তেই পরিবেশ পুরো থমথমে হয়ে উঠল। চোখের সামনে বোনকে মারধর খেতে দেখে, কটু কথা শুনতে দেখে রক্ত গরম হয়ে গেল রূপলের। অন্যায় থাকা সত্ত্বেও সে নিমেষেই বোনের পক্ষ নিয়ে রাগী রূপ ধারণ করলো। পিয়াসাকে সামনে থেকে সরিয়ে নিহালের মুখোমুখি দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে আপনি আমার বোনের গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমার বোন যে অন্যায় করেছে তার শাস্তি আমরা দিব তাকে, আপনি বা আপনারা নন। অমনি তেলে বেগুনে জ্বলে উঠল নিহাল এবং তার মা বাবা। তেরে এসে নিহালের মা বাবা রূপলকে কিছু বলার পূর্বেই নিহাল মেজাজ হারিয়ে রূপলকে বলল, চোরের মায়ের বড় গলা না? চোরের উপর সিনাজুরি? তোর বোন কি শুধু অন্যায় করেছে রে? তোর বোন তো পাপ করেছে, পাপ। নষ্টা মেয়ে একটা। বিয়ের আগেই অবৈধ সম্পর্কে জড়িয়েছে, বাচ্চাও পেটে এসে গেছে। তোর কি মনে হয় হ্যাঁ, এই কলঙ্কিত মেয়ে নিয়ে আমি সংসার করব? ভাগ্যিস আমার বোনটা সব শুনে নিয়েছিল, নয়তো এই নাজায়েজ বাচ্চাটাকে আমার বলে চালিয়ে দিত। নেহালের বাবা আশরাফ শিকদার নিহালকে থামিয়ে রকচটা গলায় রূপলকে বলল, নিয়ে যাও তোমার বোনকে এ বাড়ি থেকে। কয়েকদিনের মধ্যে ডিভোর্স পেপার তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তোমার এই দুশ্চরিত্রা বোনের জন্য আমার নির্দোষ ছেলেটার জীবনেও একটা দাগ পড়ে গেল। নেহাত ভদ্রবাড়ির লোক বলে আমরা তোমাদের এমনি এমনি ছেড়ে দিচ্ছি, ওকে? নয়তো হাতাহাতি হয়ে যেত, এখানে পুলিশ কেস হয়ে যেত। তবে আমরাও বসে থাকার পাত্র নই, মানহানির মামলা করব তোমাদের নামে। সব অপমান নীরবে সহ্য করে নিল রূপল। যেখানে শতভাগ দোষ তার বোনের, সেখানে তার কিছুই বলার থাকে না, বরং মুখ বুজে সব সহ্য করা নিয়েই শ্রেয়। দুঃখী অসহায়ের মতো রূপল তার বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আত্মীয় স্বজনরা সব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। পিয়াসার কান্নাকাটি দেখে সবার মনে সন্দেহের সৃষ্টি হলো। সবাই তাদের অগোচরে কানাঘোষা করতে লাগলো। এই রাতের আধারে নতুন বউকে নিয়ে তার ভাই কোথায় যাচ্ছে এসব নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। গেস্টদের কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল নিহারিকা।
এবং তার মা বাবা। এদিকে তারাও সুখে কাতর হয়ে গেল। বিয়ে বাড়ি যেন মরা বাড়িতে পরিণত হলো। রাস্তায় রূপল একটা কথাও বলল না পিয়াসার সাথে। ভঙ্গুর মনে মাথা নুইয়ে বসে রইল। কেমন যেন মূর্তির রূপ ধারণ করেছে সে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। রাস্তায় পিয়াসা অনেক চেষ্টা করেছিল রূপলের সাথে কথা বলতে, তবে প্রতিবারই রূপল তাকে থামিয়ে দিল। বলল, যা কথা বলার বাড়ি পৌঁছে বলবে। বাড়ির সদর দরজা খুলে রূপল এবং পিয়াসাকে দেখা মাত্রই চমকে উঠলেন রূপলের মা নাজনীন বেগম। কান্নারত পিয়াসার দিকে তাকিয়ে তিনি ভ্রু কুঁচকে বললেন, কি ব্যাপার, তুই এখানে? অমনি পিয়াসা ডুকরে কেঁদে তার মাকে জড়িয়ে ধরল। হীন গলায় বলল, আমাকে প্লিজ মাফ করে দিও মা। আমি তোমাদের পরিবারের মান সম্মান রাখতে পারিনি। আমি তোমাদের কুলাঙ্গার সন্তান। হতবিহ্বল দৃষ্টিতে নাজনীন বেগম রূপলের দিকে তাকালেন। কম্পিত গলায় বললেন, কি হয়েছে বাপ? পিয়াসা এসব কি বলছে? অমনি রূপল তার হিংস্র রূপে ফিরে এলো। পিয়াসাকে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে সোজা বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। জন্মের পর থেকে যে বোনের গায়ে সে হাত তোলেনি, সেই বোনের গায়েই আজ হাত তুলতে বাধ্য হলো সে। ড্রয়িং রুমে থাকা তার মা বাবা, চাচা চাচি, খালা খালু, এমনকি কাজিনদের সামনে এসে পিয়াসার গালে ঠাস ঠাস করে 4 থেকে 5টি চর বসিয়ে দিল। রাগে, ঘৃণায়, অপমানে অতিষ্ঠ হয়ে চিৎকার করে বলল, কেন এমনটা করলি তুই? হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষা কি ভুল ছিল যে তুই অমানুষ হলি? আমাদের মান সম্মান এভাবে ধুলায় মিশিয়ে দিলি? কেন আমাদের এত বড় ক্ষতি করলি তুই? উপস্থিত সবাই হতবাক দৃষ্টিতে রূপল এবং পিয়াসার দিকে তাকিয়ে রইল। ঘটনা কিছুই বুঝতে পারছিল না তারা। সবার ছুড়ে দেওয়া হাজারো প্রশ্নের সম্মুখীন হয়ে রূপল বৃত্তান্ত খুলে বলল সবাইকে। অমনি যেন বাড়ির শুদ্ধ সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেয়ের কুকীর্তি শুনে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন নাজনীন বেগম। নাজনীন বেগমের এই অসহনশীল অবস্থা দেখে পিয়াসা নিজেও জ্ঞান হারিয়ে বসল। মা মেয়েকে নিয়ে টানাটানি লেগে গেল। পরিস্থিতি ঠিক হতে ঘন্টাখানিক সময় লেগে গেল। পরনের পাঞ্জাবি পরেই রূপল লাঠি, ছুরি, চাপাতি নিয়ে সোজা অমির এলাকায় চলে গেল। যদিও রূপলের পরিবার রূপলকে অনেক বাধা দিয়েছিল প্রকাশ্যে কোথাও না যেতে, এভাবে বোনের কেলেঙ্কারির খবর এলাকায় না রটাতে, পরিবারের মান সম্মান নষ্ট না করতে। তবে কে শোনে কার কথা? এই মুহূর্তে সমাজের চিন্তা রূপলের মাথায় কোনোভাবেই আসছে না। অমিকে জানে মারতে না পারলে তার শান্তি হবে না। রূপলের সঙ্গে তার কাজিন মহলের 3 জন কাজিনও ছিল, আকাশ, রাফিন এবং সজল। সবাই মিলে অমির ব্যাচেলার ফ্ল্যাটে ঘেরা দিতেই পুরো এলাকায় ডাক পড়ে গেল। নিজের এলাকা ছাড়াও আশেপাশের এলাকায় রূপলের পাওয়ার সম্পর্কে সবার ধারণা আছে। এক নামেই মহল্লার সবাই তাকে চেনে। সে জায়গায় অমি কিভাবে তার বোনের সাথে কুকীর্তি করার দুঃসাহস দেখালো তা ভেবেই হয়রান হয়ে গেল রূপল এবং তার কাজিনরা। অমিও তখন তার ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে এর আগেই সে ধরা পড়ে গেল। অমিকে তার ফ্ল্যাট থেকে টেনে নিয়ে এলো রূপল। রাস্তায় থাকা ল্যাম্পপোস্টের সাথে বাঁধলো তাকে। রুমের জানালা দিয়ে সব দেখছিল নিহারিকা। বুঝতে বেশি বেগ পেতে হলো না, এই অমি সেই অমি, যে অমির সন্তান পিয়াসার গর্ভে বেড়ে উঠছে। এই কাল সব কিনা তাদের এলাকাতেই লুকিয়েছিল। আর এক মুহূর্ত দেরি না করে নিহারিকা তার মা, বাবা এবং ভাইকে নিয়ে রাস্তায় চলে এলো। আশেপাশে এলাকার লোকজনও জড়ো হয়ে গেল। প্রাণ বাঁচানোর ভয়ে অমি আত্মচিৎকার করছিল। তবে এই মুহূর্তে তার চিৎকার শোনার অবস্থায় কেউ নেই। সবার একটাই উদ্দেশ্য, এখন অমিকে জানে মেরে ফেলা। অমনি রূপল অত্যাধিক ভয়ে সিটিয়ে থাকা অমিকে এলোপাথারি লাঠির আঘাত করে উচ্চ শব্দে চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, আমি আজ তোকে খুন করে ফেলবো। তুই আমার বিরুদ্ধে ডাবল প্ল্যানিং করছিস, তাই না? একের পর এক লাঠির আঘাতে ব্যথায় কুকিয়ে উঠছিল অমি। দমটা তার যাই যাই করছিল। 1-2 হলেও না হয় তাদের বুঝিয়ে শুনিয়ে বিষয়টা কোনোভাবে সামাল দেওয়া যেত। তবে না, এখানে তো তারা 4 জন। আজ তার শরীরের একটাও হাড্ডিগুড্ডি আস্ত থাকবে বলে মনে হচ্ছে না। তাই সে যান বাঁচানোর ভয়ে করুণভাবে আহাজারি করে উঠল। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন। বিলিভ মি, আমি আপনার বিরুদ্ধে কোনো ডাবল প্ল্যানিং করিনি। আমি চাই না পিয়াসা আপনাকে কি বলেছেন বা আমার বিরুদ্ধে কি বুঝিয়েছেন যার কারণে আপনি এতটা হাইপার হয়ে গেছেন। তবে আমি সত্যি বলছি ভাই,
আমার আপনার প্রতি কোনো ক্রমশ নাই। মেজাজ গরম হয়ে গেল সজলের। রূপলকে কিছু বলার সুযোগ না দিয়েই সজল তার হাতে থাকা অন্য লাঠিটি দিয়ে অমির পিঠ বরাবর জোরে এক লাঠির আঘাত করল। ঘাড়ের রক টান টান করে সে উত্তেজিত গলায় বলল, ইউ ব্লাডি! ধরা পড়ে যাওয়ার পরেও তুই ননস্টপ মিথ্যে কথা বলছিস না? এই, তোর কি প্রাণের মায়া নেই? রূপল ভাইয়ের সামনে দাঁড়িয়ে তুই মিথ্যা বলছিস? এত বড় বুকের পাটা তোর! কাকে বাঁচাতে চাইছিস তুই বল? কাকে বাঁচাতে চাইছিস? রাগে ফোঁস করে রূপল তার পাঞ্জাবির হাতাগুলো ভাঁজ করল। রাগ সংযত করতে না পেরে অমির তলপেট বরাবর জোরে এক লাথ মারল। দাঁত কিরমিরিয়ে সজলকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে কুত্তার বাচ্চাটাকে আগে সাইজ কর। চোর কি কখনো চুরি করে সত্যিটা স্বীকার করবে? যদি এমনই হতো তবে চোরকে আর রিমান্ডে নিয়ে মারধর করা হতো না, সোজা কথায় কাজ হয়ে যেত। ঠিক সে কেনাইস শালাকে, তারপর দেখ সত্যিটা কিভাবে গড়াগড়ি দিয়ে স্বীকার করে। চার ভাই মিলে অমিকে এলোপাথারি লাথি কিল ঘুষি মারতে লাগলো। প্রাণ বাঁচাতেই অমি চিৎকার করে বলল, ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু বলার সুযোগ দিন প্লিজ, আমাকে জানে মারবেন না প্লিজ। এই মুহূর্তে অমির কোনো আত্মচিৎকারই তাদের কান অব্দি ঠিক পৌঁছচ্ছে না, বরং প্রতিশোধের নেশায় তারা বুঁদ হয়ে আছে। এলাকার লোকজন ভিড় জমিয়ে দেখছে তাদের এই দুর্ধর্ষ মারামারি। কেউ একটিবারের জন্যেও অমিকে বাঁচাতে আসছে না, বরং তারা এই বিষয়টিকে বেশ উপভোগ করছে। মনে হচ্ছে যেন উচ্ছ্বাসিত হয়ে তারা কোরবানির গরু জবাই করা দেখছে। মারপিটের এই সাংঘাতিক দৃশ্য দেখে গায়ের লোম শিউরে উঠল নিহারিকার। এভাবে কেউ কাউকে মারধর করতে পারে? এতটা পাশবিক অত্যাচার করতে পারে? রূপলকে সে রাগী হিসেবে জানতো বটে, তবে এতটা অমানবিক তা আজ জানলো। অবশ্য এখানে একপাক্ষিক রূপলের দোষ দিলেও চলবে না, বরং এখানে সমান দোষে দোষী অমি এবং পিয়াসাও। তবে এখানে ডাবল প্ল্যানিং এর ব্যাপারটা সে ঠিক বুঝতে পারল না। কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে এখানে? নিহারিকার পাশ থেকে নিহালও এবার বেশ তেতে উঠল। অমিকে মারতে দেখে তার হাত পাও কেমন নিষ্পিস করে উঠল। তাই রাগে গজগজ করে সে পাঞ্জাবির হাত ভাঁজ করে বলল, এইভাবে হচ্ছে না, জানোয়ারটাকে আরো আচ্ছাক মতো কেলাতে হবে। অমনি নিহারিকা এবং নিহালের মা বাবা নিহালকে থামিয়ে দিল। আশরাফ শিকদার তো রেগে মেগে ছেলের হাত ধরে বেশ কড়া গলায় বললেন, এই তুই কোথায় যাচ্ছিস? নিজের এলেম দেখাতে? তাদের পরিবার বিষয় তারা বুঝে নেবে, তুই অযথা ওইখানে নাক গলাতে যাবি কেন? তাছাড়া আজ বাদে পরশু তো তোদের ডিভোর্স হয়ে যাবে, সো ওইসব উটকো ঝামেলা তোর না জানানোটাই ভালো হবে। তাছাড়া দোষ তো শুধু ওই ছেলেটারই নয়, বরং এখানে 50% দোষ মেয়েটারও আছে। ঘরে শাসন না করে বাইরে এসেছে শাসন করতে। নিহারিকার মা এবার হাই হুতাশ করে উঠলেন। মিনমিনে গলায় তিনি কপাল চাপড়ে বললেন, হে আল্লাহ, আমি কোন জায়গায় আমার ছেলেকে বিয়ে দিলাম? বোন কিনা একটা নষ্টামি, ভাই একটা গুন্ডা, কেন জেনে শুনে এই আগুনে ঝাঁপ দিলাম? মাথায় তখন কি ঢুকেছিল আমার? এভাবেই দিশালারা হয়ে গেলাম। আশরাফ শিকদার বেশ নরম গলায় তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা মর্জিনা, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এসব নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। এলাকার মানুষ আমাদের দিকে কোনো প্রশ্ন তোলার আগে চলো আমরা এখান থেকে চলে যাই। কথা সম্পূর্ণ শেষ হতে না হতেই এলাকার লোকজন ঘিরে ধরল নিহারিকার পরিবারকে। জিজ্ঞেস করতে লাগলো রূপল কেন এভাবে অমিকে মারধর করছে, এর আসল মাঝরাটা কি? তাছাড়া তাদের ছেলের বউই বা কোথায়? বিয়ের রাতেই বউ কেন বাড়ি ছাড়লো? তাদের বাড়িতেই বা কি হচ্ছে এসব? এমন নানাবিধ প্রশ্নে জর্জরিত হয়ে নিহাল বাধ্য হলো তার মা বাবাকে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভিতর ঢুকে যেতে। রয়ে গেল শুধু নিহারিকা। রূপলকে এখনই এই মুহূর্তে থামাতে হবে তার, নয়তো এলাকায় তাদের দুর্নাম ছড়িয়ে পড়তে বেশি দেরি হবে না। এলাকায় থাকাটাই দায়ী হয়ে পড়বে তাদের। এমনিতেই তো তাদের দুর্নামের শেষ নেই। চেঁচে পড়ে লোকটা যেমন নিজের পরিবারের ক্ষতি করছে, তেমনি নিহারিকার পরিবারেরও ক্ষতি করছে। অতিরিক্ত জিদ্দি হয়ে নিহারিকা ছুটে গেল ঘটনাস্থলে। অমি এই মুহূর্তে প্রায় আধমরা, শরীরের সমস্ত শক্তি হারিয়ে সে অজ্ঞান হয়ে পড়েছে। নাক মুখ থেকে টলটলিয়ে রক্ত পড়ছে, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ। উদ্দেশ্য সফল হতেই রূপল তার ঘামে ভেজা কপালটা মুছল। ক্লান্ত গলায় তার কাজিনদের বলল, কাজ শেষ আমাদের, এবার তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আয়। আর শোন, তার পরিবারকেও খবরটা দিয়ে দিস। কুত্তার বাচ্চা এবার সত্যিটা কিভাবে অস্বীকার করে
আমিও দেখে নেব। যদি কোনোভাবে জানতে পারি এই চক্রান্তের পিছনে সিনিয়র কোনো ভাইয়ের হাত ছিল বা আছে, তো তাদের শেটগিরি আমি ছুটিয়ে দেব। কোথায় হাত দিয়েছে জানে না তারা। রূপলের কথায় সাই জানিয়ে রূপলের কাজিনরা আত্মরা অমিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রূপলের ভয়ে এলাকার লোকজনও এবার যে যার বাড়িতে চলে গেল। এই ঘটনার আগামাথা কিছুই বুঝতে পারল না তারা। তবে নিঃসন্দেহে তারা নিহারিকা এবং রূপলের পরিবারকে খুব একটা ভালো চোখেও দেখছে না। এর মধ্যেই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে এসে নিহারিকা পেছন থেকে রূপলকে তার দিকে ঘুরিয়ে নিল। রণরূপ ধারণ করে দাঁড়িয়ে থাকা রূপল তার তেজি দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। তথস্থ গলায় প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার, আপনার এখানে কি? আমার এখানে কি মানে? এখানে শুধু আমি না, বরং পাড়া শুদ্ধ লোকজন এখানে ছিল। সবাই ভিড় করে দাঁড়িয়েছিল এখানে। ডিটেকটিভদের মতো তারা আমাকে এবং আমার পরিবারকে জেরা করছিল যে এখানে কি হচ্ছে, সন্ধ্যা থেকে আমাদের বাড়িতে কি ঘটছে। এসব কোনো উত্তর দিতে পারিনি আমরা। তাদের কি উত্তর দিব? হ্যাঁ, যে পরিবারে আমরা আমার ভাইকে বিয়ে দিয়েছি সেই পরিবারের মানুষ খুব নিকৃষ্ট, একজন গুন্ডা আর অন্যজন দুশ্চরিত্রা। পাড়ায় আমাদের মজার খোরাক করে রেখেছেন আপনারা। নিহারিকার স্পষ্টভাষী কথায় রাগে বেশ গায়ে জ্বালা ধরে গেল রূপলের। আঙ্গুল উঁচিয়ে সে নিহারিকাকে শাসিয়ে বলল, এটা আপনার বাড়ি নয় ওকে, যে আপনি যেভাবে খুশি সেভাবে গলা উঁচিয়ে আমার সাথে কথা বলবেন। এটা শুধু আপনার এলাকা নয়, ইভেন এটা আমারও এলাকা। সো গলাটা একটু নামিয়ে কথা বলুন। আর হ্যাঁ, কি যেন বলেছিলেন আপনি? আমি গুন্ডা, আমার বোন দুশ্চরিত্রা। তো জেনে শুনে আমাদের মতো নিকৃষ্ট পরিবারে আপনার ভাইকে বিয়ে কেন দিতে গিয়েছিলেন? কোন লাভে, কোন স্বার্থে? এলাকার 2-4টে মানুষের কথা শুনে গায়ে খুব জ্বালা ধরে গেল না? আর আমার বোনের যে পুরো জীবনটা নষ্ট হয়ে গেল, তার চরিত্রে যে কলঙ্কের দাগ লেগে গেল, তার কি হবে? যে তার গায়ে এই কাদা ছিটারও ভাই হয়ে তাকে আমি এত সহজে ছেড়ে দেব? আসল সত্যিটা খুঁজে বের করব না? তালি কিন্তু এক হাতে বাজে না মিস্টার রূপল। শুধু যে ছেলেটারই দোষ বিষয়টা কিন্তু এমন নয়, বরং সমান দোষে আপনার বোনও দোষী। আপনার বোনের চরিত্রের দোষেই আজ এত কিছু ঘটে গেল। আমার ভাইয়ের জীবনেও একটা কালো দাগ পড়ে গেল। এলাকায় শুধু আমাদের নয়, বরং আপনার পরিবারেরও সম্মানহানি হলো। অন্যের ছেলেকে তো অনেক শাসন করলেন, এবার জানতো যান নিজের ঘরেরটাকে গিয়ে শাসন করুন। তাকে বুঝিয়ে দিন এলাকার শেঠ হিসেবে আপনার চোখে সবাই সমান। কথার মাঝখানে রূপলের মাথাটা কেমন যেন ঘুরে গেল। মাথায় হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ভো ভো করে তার চারপাশটা ঘুরতে লাগলো। বিয়ে উপলক্ষে গত 3 দিন ধরেই তার উপর কাজের বেশ প্রেসার যাচ্ছিল। সকাল থেকে তো তার পেটে কোনো দানা পানিও পড়েনি। তার উপর একের পর এক ঝড় ঝাপটা বয়ে যাচ্ছে তার উপর দিয়ে, তার পরিবারের উপর দিয়ে। রূপলের এই বেহাল দশা দেখে নিহারিকা বেশ চমকে উঠল। উদ্গ্রীব গলায় প্রশ্ন ছুড়ল, কি হলো? নেশাখোরের মতো এভাবে ঢুলছেন কেন? নিহারিকার খোঁচানো কথাবার্তায় রাগটা যেন আরো চড়ে বসলো রূপলের। যে দেখিয়ে সে নিহারিকাকে উপেক্ষা করে সামনের দিকে হাঁটা ধরল। উগ্র গলায় বলল, রাস্কেল কোথাকার! সামনে আগাতে গিয়েও আবার থেমে গেল রূপল। মাথায় হাত দিয়ে সে আচমকা দাঁড়িয়ে পড়ল। রাস্কেলের পরবর্তীর চেয়েও খারাপ কিছু বলতে গিয়েও থেমে গেল নিহারিকা। রূপলের শরীরের অবস্থা যে মুমূর্ষ তা বুঝতে পেরে নিহারিকা ছুটে গেল রূপলের কাছে। অসুস্থ রূপলের মুখোমুখি দাঁড়িয়ে সে চিন্তিত গলায় বলল, কি সমস্যা? শরীর খারাপ করছে আপনার? যদি বেশি অসুস্থ মনে হয় তো আমাদের বাড়িতে আসতে পারেন, রেস্ট নিয়ে যাবেন। দুর্বল শরীর নিয়েও রূপলের তেজ কমল না। বিদ্বেষী ভাব নিয়ে এসে মাটিতে থুথু ছিটিয়ে পড়ল, থু থু! যে বাড়িতে আমাকে আর আমার বোনকে অপমানিত করে বের করা হয়েছে, সে বাড়িতে এই জীবনে আমার পা পড়বে না। চ্যাটাং চ্যাটাং কথা! দেখো, অহংকারে পা পড়ছে না মাটিতে। বলি কি শুনুন, আমরা কি আপনাদের এমনি এমনি বাড়ি থেকে বের করে দিয়েছি? অন্যায় করেছিলেন বলেই বের করে দিতে বাধ্য হয়েছিলাম। না হয় কারো সাধ না যে নতুন আত্মীয়কে এভাবে জেটে পড়ে বাড়ি থেকে বের করে দেয়ার। যদিও নিজের জেদ বজায় রেখে রূপল সামনের দিকে হাঁটা ধরল, তবুও তার সাহসে কুলাচ্ছিল না এই দুর্বল শরীর নিয়ে সামনের দিকে হেঁটে যেতে। তাই বাধ্য হয়ে সে নিহারিকাকে ডাকলো। অপারক গলায় বলল, আমাকে একটু বাড়ি পৌঁছে দিবেন?
প্রথমে নিহারিকা বেশ ভাব নিলেও পরবর্তীতে সে বাধ্য হয়ে রাজি হলো রূপলকে তার বাড়ি অবধি পৌঁছে দিতে। তার ভাইয়ের ডিভোর্স না হওয়া অবধি যে এখনো তারা আত্মীয়, এই বিষয়টা নিহারিকা মাথায় রাখলো। বাধ্য হলো সে রূপলের সাথে মানবতা করতে। রূপলকে নিয়ে সে তাদের বাড়িতে গিয়ে উঠল। পিয়াসা তার ঘরে কাউকে সহ্য করতে পারছে না, এমনকি তার মাকেও না। পাগলের ন্যায় অদ্ভুত অদ্ভুত আচরণ করছে, ঘরের আসবাবপত্র সব ছুরি করছে, ছুরি নিচ্ছে, ব্লেড নিচ্ছে, গলায় ওড়না পেঁচাচ্ছে আত্মহত্যা করতে। সবাইকে ধাক্কা মেরে সে ঘর থেকে বের করে দিচ্ছে। কাউকে তার সাথে বসে ঠান্ডা মাথায় কথা বলার সুযোগ দিচ্ছে না। বাড়ি ফিরে পিয়াসার এই অদ্ভুত কার্যকলাপ দেখে রূপল অসুস্থ শরীর নিয়েও এক ছুটে পিয়াসার ঘরে ঢুকলো। রূপলের পাশাপাশি নিহারিকাও পিয়াসার ঘরে ঢুকে গেল। রূপলকে দেখা মাত্রই পিয়াসা কেমন যেন শান্ত হয়ে এলো। হাত থেকে ফুলের টপটা মাটিতে ছুঁড়ে ফেলে সে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল রূপলের কাছে। রূপলকে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে বলল, ভাইয়া বিশ্বাস কর, আমি অসতী না। আমি কখনো নিজ থেকে অমির সাথে খারাপ কোনো কাজে জড়াইনি। তবে এটাও অস্বীকার করতে পারছি না যে আমি প্রেগনেন্ট না। নিশ্চয়ই অমির সাথে আমার অজান্তেই কিছু একটা ঘটে গেছে, যা আমি তখন টের পাইনি বা বুঝতে পারিনি। আজকালকার যুগে তো প্রেম সবাই করে ভাইয়া, আমিও করেছি। তাহলে আমার সাথে কেন এই অন্যায়টা হলো ভাইয়া, কেন? একমাত্র বোনের আহাজারি দেখে নরম হয়ে এলো রূপল। বোনের সব কথাই তার বিশ্বাসযোগ্য মনে হলো। পৃথিবীর সমস্ত রাগ ক্ষোভ যেন তার বোনের চোখ থেকে গড়িয়ে পড়া নোনা জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বিষণ্ণ মনে সে পিয়াসার মাথায় হাত বোলালো, আবেগ ঘন গলায় বলল, তুই অসতী কে বলেছে যে তোর চরিত্রে কলঙ্কের দাগ ছিটালো? বরং সেই অসৎ। তুই জাস্ট দেখ ভাই তার কি অবস্থা করি, সত্যিটা কিভাবে তার মুখ থেকে বের করি। আজকের রাতটা সময় দেওয়া হয় জাস্ট, কাল সকালের মধ্যেই পাপি নিজের মুখে সত্যটা স্বীকার করবে, তোকে পাপ মুক্ত করবে। দুই ভাই বোনের কথার মাঝখানে নিহারিকা বেশ জড়তা নিয়ে পিয়াসার দিকে প্রশ্ন ছুড়ে বলল, আচ্ছা ভাবি, আমি কি আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে পারি? আসলে অনেকগুলো বিষয় আমার কাছে ক্লিয়ার না, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করতে চাই। যেহেতু আপনি এখনো আমার ভাইয়ের বউ, সেই সুবাদেই বিষয়গুলো জানতে চাও। রূপলের বুক থেকে মাথা উঠিয়ে পিয়াসা শান্ত হয়ে দাঁড়ালো। চোখের জল মুছে মাথা দুলিয়ে নিহারিকার কথায় সম্মতি জানালো। স্বস্তির নিঃশ্বাস ফেলল নিহারিকা। রূপলকে উদ্দেশ্য করে নিহারিকা বেশ সংকোচ বোধ নিয়ে বলল, আপনি কি একটু বের হবেন ঘর থেকে? রূপল সোজা সাপটা গলায় বলে দিল, না, যা বলার আমার সামনেই বলুন। মনে মনে রূপলকে এক দফা ধুয়ে দিল নিহারিকা। মুখটাকে 13 পাকা করে বিড়বিড়িয়ে বলল, আইসে বোনের বডিগার্ড লাভলি সিং, একা পেয়ে তার বোনকে যেন আমি মেরে দিব। এই বদ লোকটার সামনে আমি এখন কিভাবে মেয়েদের পার্সোনাল ব্যাপারগুলো জানতে চাইবো? আমার কি লজ্জা শরম নেই নাকি? নিহারিকার মৌনতা দেখে রূপল তেজি শ্বাস ফেলল। বিরক্তিকর গলায় বলল, বিড়বিড় না করে যা বলার বলুন, সময় নষ্ট হচ্ছে। গলা ঝাঁঝালো নিহারিকা। এবার লাজ লজ্জা বিসর্জন দিয়ে সে পিয়াসার দিকে প্রশ্ন ছুড়ে বলল, আচ্ছা ভাবি, আপনি কিভাবে বুঝলেন আপনি প্রেগনেন্ট? প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিলেন? পিয়াসা মাথা নিচু করে নিহারিকাকে বেশ অবাক করে দিয়ে বলল, না। হোয়াট? না মানে? তাহলে বুঝলেন কিভাবে আপনি প্রেগনেন্ট? লক্ষণ দেখে। লক্ষণ দেখে মানে? আপনি যদি ওই ছেলেটার সাথে ইন্টিমেট নাই হয়ে থাকেন, তাহলে এভাবে হঠাৎ লক্ষণ দেখে আপনি কিভাবে শিওর হলেন আপনি প্রেগনেন্ট? কয়েকদিন যাবৎ গা গোলাচ্ছিল আমার, বমি বমি ভাব হচ্ছিল, মাথা ঘুরছিল, অবচ্ছন্ন লাগছিল। পিরিয়ডও প্রায় 2 মাস ধরে বন্ধ। সেই থেকে ধারণা করছিলাম আমি প্রেগনেন্ট। তাই প্রেগনেন্সি টেস্ট করার সাহসটা ঠিক হয়ে ওঠেনি। তবে আজ কেন জানি না আমি চুপ করে থাকতে পারলাম না। ভেতরের ভয়টা সবাইকে বলেই দিলাম। আবুল ভাব নিয়ে নিহারিকা বোকা কিসিমের পিয়াসার দিকে তাকিয়ে রইল। আজকালকার যুগে এমন নির্বোধ ধরনের মেয়ে হয়? কত ফাস্ট এখনকার যুগের মেয়েরা, কথার আগেই তাদের বুদ্ধি চলে। আর এই আধুনিক যুগে থেকেও কিনা পিয়াসা এত বুদ্ধুরাম। প্রেগনেন্সি টেস্ট না করিয়েই সে ধারণা করছে সে প্রেগনেন্ট, যেখানে পিয়াসা বলল অমি ভাইয়ের সাথে তার কোনো ফিজিক্যাল রিলেশনই হয়নি। রূপলও বোকা বনে গেল পিয়াসার অযৌক্তিক কথাবার্তা শুনে। ভ্যাবাচাকা খেয়ে সে পিয়াসার দিকে তাকিয়ে রইল। তাজ্জব গলায় বলল, মানে কি এসবের? সামান্য লক্ষণ দেখেই কি নাকি
তুই ভেবেছিস তুই প্রেগনেন্ট? তুই যে লক্ষণগুলোর কথা বলছিস তা তো অন্য কারণেও হতে পারে। কয়েকদিন যাবো যেহেতু তোর শরীর এতটাই খারাপ করছিল, তাহলে এই কথাটা তুই আমাদের বললি না কেন? আমরা তোকে ডক্টরের কাছে নিয়ে যেতাম, ডিটেলস জানতে পারতাম। সামান্য অনুমানের উপর ভিত্তি করে তুই কিভাবে বলতে পারিস যে তুই প্রেগনেন্ট? নিহারিকাও এবার রূপলের কথার উপর ভিত্তি করে পিয়াসাকে বলল, হ্যাঁ ভাবি, আপনি সামান্য অনুমানের উপর ভিত্তি করে বলতে পারেন না যে আপনি প্রেগনেন্ট। পিরিয়ড 1-2 মাসের জন্য বন্ধ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমারও মাঝে মাঝে এমন হয়, সেজন্য আমাকে গাইনি ডক্টরের সাজেশনও নিতে হয় মাঝে মাঝে। তাছাড়া আপনি তো একটু আগেই বললেন যে অমি ভাইয়ার সঙ্গে আপনার কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, তাহলে আপনার মনে হঠাৎ এই প্রেগন্যান্সির ভয়টা ঢুকলো কিভাবে? থতমতিয়ে গেল পিয়াসা, মাথা নুইয়ে অস্বস্তিতে ভুগতে লাগলো। কি বলবে সে ভেবে পাচ্ছিল না। এখন সে যা বলবে তাও তো অনুমানের উপর ভিত্তি করেই বলতে হবে। এই দিনের ঘটনাটা তো সে পুরোপুরি শিওর না। পিয়াসার হঠাৎ ঘাবড়ে ওঠাকে বেশ সিরিয়াসলি নিল রূপল। পিয়াসার মুখোমুখি দাঁড়িয়ে সে কঠিন গলায় প্রশ্ন ছুড়ল, সত্যি অমির সাথে তোর কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি বল? ভয়ে সিটিয়ে উঠে পিয়াসা বলল, আমার জানা মতে হয়নি ভাইয়া, তবে একবার একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমার মনে সন্দেহ এবং ভয়ের সৃষ্টি হয়েছে। কি ঘটনা বল? আমি কি করেছে তোর সাথে? কুইকলি বল। ভয়ে কেঁদে দিল পিয়াসা। স্বাচ্ছন্দ্য বোধ করছিল না সে রূপলকে সব খুলে বলতে। জেদ সংযত করতে না পেরে রূপল তার পায়ের সামনে থাকা সোফাটিতে জোরে এক লাথি মারল। ছাঝালো গলায় বলল, আমার জানা আছে আমি তোর সাথে ঠিক কি কি করতে পারে। কার ইশারায় আমি এসব করেছে তাও আমার ভালো করে জানা আছে। রিলেশন করলি তো করলি একটা ফালতু থার্ড ক্লাস নেশাখোর ছেলের সাথে। মান সম্মান সব নষ্ট করে দিলি, শত্রুকে সুযোগ দিয়ে দিলি, গোটা পরিবারের ক্ষতি করে দিলি। বলেই রূপল রাগে গজগজ করে পিয়াসার রুম থেকে বের হয়ে গেল। পিয়াসা আবারও মরা কান্না জুড়ে দিল। শরীরটা কেমন যেন তার নিস্তেজ হয়েও এলো। মাথা ঘুরে যাচ্ছিল। পাশে দাঁড়িয়ে কপাল চাপড়াতে লাগলো নিহারিকা। অসহ্যকর পরিস্থিতিতে পড়ে সে মিনমিনিয়ে বলল, হে আল্লাহ, এ তো দেখছি পুরো গোষ্ঠী শুদ্ধ পাগল। একজন প্রেগনেন্সি টেস্ট না করিয়েই বলল সে প্রেগনেন্ট। তার এক কথায় আস্ত একটা সংসার ভেঙে গেল, কতগুলো সম্পর্ক নষ্ট হয়ে গেল। অন্যজন তো এর সত্যতা যাচাই না করেই বেচারার নির্দোষ ছেলেটাকে মেরে আধমরা করে দিল। শুধু তাই নয়, বোন তো এখন আবার বলছে ওই ছেলের সাথে নাকি কি ঘটনা ঘটে গেছে তার। সেই ঘটনা সে আবার মুখ খুলে বলতেও পারছে না। এ কোন পাগলা পরিবার মাবুদ! এদের মাথায় কি ঘিলু বলতে কিছু আছে, নাকি মাথায় শুধু গ্যাস্ট্রিকই আছে? পিয়াসার কান্নাকাটি দেখে নিহারিকা তার বিরক্তি ভাব পাল্টে পিয়াসাকে সান্ত্বনা দিতে প্রস্তুত হলো। পিয়াসাকে কাঁধে হাত রেখে পিয়াসাকে নিয়ে এসে বিছানার উপর বসলো। পিয়াসার মাথায় হাত বুলিয়ে বেশ শান্ত গলায় বলল, প্লিজ কাঁদবে না ভাবি, বিষয়টা আমাকে বরং বুঝিয়ে বলুন। সত্যি কি আপনাদের মধ্যে কোনো ইন্টিমেট হয়নি? পিয়াসা ডুকরে কেঁদে বলল, আমি কিছু জানি না নিহা, প্লিজ আমাকে এখন কিছু জিজ্ঞেস করো না। আমি কোনো উত্তর দিতে পারবো না। শরীরটা খুব খারাপ লাগছে আমার, ভীষণ অস্বস্তি হচ্ছে। তোমরা চাইলে আগামী 1 মাসের মধ্যেই ডিভোর্স পেপারটা এই বাড়িতে পাঠিয়ে দিতে পারো, আমি সাইন করে দেব। ভালো কোনো মেয়ে দেখে তোমার ভাইকে বিয়ে দিয়ে দিও প্লিজ। আজ যা হয়েছে তার জন্য আমি সত্যি খুব লজ্জিত। দীর্ঘশ্বাস ফেলে নিহারিকা মাথাটা নুইয়ে নিল। পিয়াসাকে বেশি চাপ দিল না সে। নিহারিকার মনের অবস্থা ভালো নেই বেশ বুঝতে পারল সে। তবে তার মনের মধ্যেও নানা ধরনের প্রশ্ন বাসা বাঁধতে লাগলো। পিয়াসা কেন সেদিনের ঘটনাটা কাউকে বলছে না? কি এমন ঘটেছিল সেদিন? পিয়াসার ঘর থেকে বের হতেই রূপলকে ঘিরে ধরেছিল রূপলের পরিবারের সদস্যরা। রূপলের মা নাজনীন বেগম তো বেশ চিন্তিত গলায় রূপলকে বললেন, এই রূপল, কি বললো পিয়াসা? বল না আমাকে প্লিজ। জেদ দমিয়ে রূপল বেশ শান্ত গলায় তার মাকে বলল, কিছু না মা, তোমার চিন্তা করার কিছু নেই। তবে কাল পিয়াসাকে নিয়ে একবার হসপিটালে যেতে হবে, রেডি হয়ে থেকো। কেন, বাচ্চাটাকে অ্যাবর্শন করবি? ধ্যাত, বোকা বোকা কথা বলো না তোমা। তোমার মেয়ে কি এখনো শিওর যে সে প্রেগনেন্ট? অনুমানের ভিত্তিতে বলেছে জাস্ট। মা হয়েও কি মেয়ের মনের খবর, শরীরের খবর রাখতে পারো না তুমি? অথচ সারাক্ষণ তোমরা বাড়িতেই থাকো। এক বাড়িতে থেকে এত কিছু ঘটে গেল, অথচ তুমি কিছুই বুঝতে পারলে না। কখনো মেয়ের সাথে ফ্রেন্ডলি বিহেভ করেছো যে তার সম্পর্কে সব জানবে? আমিও না একটু বেশি বেশি আশা করে ফেলি তোমার থেকে।
বলেই রূপল হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। শরীরের অসুস্থতা যদিও তাকে ক্রমশ দুর্বল করে তুলছে, তবুও সে থামবার পাত্র নয়। অমিকে যে হসপিটালে ভর্তি করানো হয়েছে সেই হসপিটালে যেতে হবে তাকে। সেদিন পিয়াসার কি হয়েছিল তা তাকে জানতে হবে। সত্যিই কি পিয়াসার অজান্তে সেদিন অমি খারাপ কিছু করেছিল তার সাথে, যার ফলে পিয়াসার মনে ভয়ের সৃষ্টি হয়েছে? মাথাটা যেন স্থির নেই রূপলের। সব দিক থেকে সমস্ত আপদ বিপদ তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। বাইকে চড়ে রূপল হসপিটালের প্রায় কাছাকাছি পৌঁছতেই পেছন থেকে একটা বাইক এসে রূপলের চলন্ত বাইকের সামনে থামলো। বাইকের ব্যাক সিটে বসা জাদরেল দেখতে ছেলেটি হাত নাড়িয়ে রূপলকে থামতে বলল। রূপলও সঙ্গে সঙ্গে বাইকটিকে থামিয়ে দিল। অমনি বাইক থেকে দুজন বডি বিল্ডার ছেলে নেমে এলো। এক রোখা ভাব নিয়ে রূপল বাইকেই বসে রইল। দেখে মনে হচ্ছে যেন রূপল তাদের সাথে পূর্ব পরিচিত। তাদের হঠাৎ আগমনে রূপলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো। ছেলে দুটি বেশ ভাবসাব নিয়ে হেঁটে এলো রূপলের দিকে। শার্টের কলার উঁচিয়ে সেই চাদরেল ছেলেটি রূপলের পাঞ্জাবির কলারে হালকা হাত ছুঁয়ে বিদঘুটে হেসে বলল, কি রে রূপল, কোথায় যাচ্ছিস? অন্যদিকে তাকিয়ে রূপল বিরক্তিকর গলায় বলল, হসপিটালে যাচ্ছি। আমি কে দেখতে? শুনলাম তুই নাকি অমিকে খুব কেয়ালে আছিস। জানোই যেহেতু বারবার জিজ্ঞেস করছো কেন? তুই কি ভুলে গেছিস রূপল, আমি আমার দলের লোক। এত কিছু গণের সময় নেই আমার। দেখিস, সাইড দাও, আমার কাজ আছে। যদি না দিই তো তোর সাথে আমার অনেক হিসাব বাকি আছে। খিটখিটে মেজাজ নিয়ে রূপল ছেলেটির দিকে তাকালো। তেজি গলায় বলল, তোমার সাথেও আমার কি কম হিসেব বাকি আছে সাফওয়ান ভাই? অতীত এখনো ভুলিনি আমি, শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। তুমি ভেবো না অমিকে দিয়ে তুমি আবারও আমার কোনো ক্ষতি করতে পারবে। আমি আর কিছুতেই ভয় পাই না। কথাটা তোমার মগজে ভালোভাবে ঢুকিয়ে নাও। তখন রাগী ভাব নিয়ে রূপল সাফওয়ানকে পাশ কাটিয়ে বাইক স্টার্ট করে দিল। রূপলের যাওয়ার পথে তাকিয়ে সাফওয়ান অট্ট হাসল। হাতে তালি বাজিয়ে বিদ্রুপের স্বরে চিৎকার করে বলল, তোর সুহাসুনির মতো তোর বোন পিয়াসার জীবনটাকে আমি নরক করে দিয়েছি রে রূপল। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। সুহাসিনী নামটি রূপলের কর্ণকুহরে মিহিভাবে ভেসে আসতেই রূপল অন্য এক জগতে হারিয়ে গেল। কষ্টের বোঝাটা আরো ভারী হতে লাগলো। প্রচন্ড জেদ চেপে বসলো তার মাথায়। পরিস্থিতির চাপে পড়ে সে কিছুতেই পিছু ঘুরে সাফওয়ানের মুখোমুখি হতে পারছে না। বাইকটা আরো স্পিডে ছেড়ে দিল রূপল। বাইকের সাথে জেদ ছাড়তে লাগলো। এতক্ষণে সে হসপিটাল পার হয়ে দুচোখ যেখানে যায় সেখানেই হারিয়ে গেল। জাগতিক সব চিন্তা ভাবনা তার মাথা থেকে বেরিয়ে গেল। হাওয়ার বেগে কোথায় যেন একটা মিশিয়ে গেল। ঘড়িতে রাত প্রায় 1টা বাজতে চলল, অথচ নিহারিকা এখনো তার বাড়ি যেতে পারল না। এদিকে নিহারিকার মা বাবা বেশ চটে গেছে তার উপর। একে তো তাদের পারমিশন ছাড়া ওই বাড়িতে গেল নিহারিকা, দ্বিতীয়ত এত রাত হয়ে গেল অথচ সে এখনো বাড়ি ফিরছে না। নিহালকেও তারা ওই বাড়িতে যেতে দিচ্ছে না। নিহালকে এক প্রকার জোর করে আটকে রেখেছে তারা। নিহারিকার আজ রাতে বাড়ি ফেরার কোনো সম্ভাবনা নেই, কারণ পিয়াসা হুট করেই বেশ অসুস্থ হয়ে পড়েছে। মাথা ধরা, অনর্গল বমি করা, পেটে ব্যথা, শরীরের অবস্থা বেহাল তার। রাতটা কোনো রকমে তাকে সামলানো গেলেও ভোরের দিকে তার অবস্থা আরো বেহাল হয়ে গেল। রাত থেকে রূপলের সাথে কোনো যোগাযোগ না করা গেলেও ভোরের দিকে রূপল বাড়ি ফিরে পিয়াসার এই জটিল অবস্থা দেখে হম্বি তম্বি হয়ে পিয়াসাকে নিয়ে হসপিটালে গেল। বেলা গড়াতেই পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল পিয়াসার পেটে টিউমার হয়েছে। যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে, আর 2-1 দিন দেরি করলেই লাইফ রিস্ক হয়ে যাবে তার। এদিকে অমির বাবা মা এসে আহত অমির বেডের পাশে বসে কান্না করছে। আকাশও সজল অমিকে এবং অমির পরিবারকে পাহারা দিচ্ছে। সবাই অপেক্ষা করছে রূপল কখন আসবে, কখন অমির থেকে জবানবন্দি নেওয়া হবে। যদিও অমি বলছে সে নির্দোষ, সে কোনো দোষ করেনি, তবুও তার কথা কেউ বিশ্বাস করছে না। সাফওয়ানও অমিকে এই ঝঞ্ঝাট থেকে বাঁচাতে আসছে না। হয়তো ভাবছে তার কাজ
শেষ। এবার অমি মরলেও কি বা বাঁচলেও কি। ওইদিকে রূপল সহ রূপলের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পিয়াসার একটু বোকামির জন্য আজ কত কিছু ঘটে গেল, এমনকি তার চরিত্রেও দাগ লেগে গেল। সবাই তাকে ছিছি করলো, কত মারপিটও হয়ে গেল, সম্পর্ক ভাঙলো। পিয়াসার পেটে টিউমার হয়েছে কথাটা জেনে নিহাল এবং নিহালের মা বাবা হসপিটালে ছুটে এলো। পিয়াসা প্রেগনেন্ট না শুনে তারা নিশ্চিন্ত হলো, তবে মন থেকে তাদের সন্দেহ এক রত্তিও দূর হলো না। পিয়াসা প্রেগনেন্ট না হলেও নিশ্চয়ই অমির সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে বলে তারা ধারণা করতে লাগলো। আর এই মেয়েকে ঘরের বউ হিসেবে মানার কোনো প্রশ্নই ওঠে না। আজ রাতের মধ্যেই ডক্টরকে অপারেশনের সমস্ত বন্দোবস্ত করতে বলল রূপল। ডক্টরের চিকিৎসার খামখেয়ালির জন্য যেন তার বোনের কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখতে বলল। রূপলের পরিবারের কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না, সবাই অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছে। ভেতরে ভেতরে মেয়েরা এত বড় অসুখ বেঁধে আছে, অথচ মা হয়ে মেয়ের অসুস্থতার বিষয়টা ধরতে পারেনি মিসেস নাজনীন বেগম। সেই আফসোসেই যেন তার ভিতরটা ভার হয়ে আসছে। সবার করুণ আহাচারীকে উপেক্ষা করে নিহাল এক দৃষ্টিতে পিয়াসার কেবিনের দিকে তাকিয়ে আছে। জানালার থাই গ্লাস সরিয়ে সে বেডে জ্ঞান হারিয়ে পড়ে থাকা পিয়াসার দিকে নিমগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন যেন তার হঠাৎ করেই পিয়াসার প্রতি বড্ড মায়া তৈরি হচ্ছে। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে বলেই কি তার মন ভঙ্গকারী মেয়েটির প্রতি এত মায়া তৈরি হচ্ছে? এদিকে হসপিটালের বারান্দায় রূপলকে একা পেয়ে নিহারিকা ধেয়ে গেল রূপলের কাছে। দুশ্চিন্তায় ভুগতে থাকা রূপলের পাশাপাশি দাঁড়িয়ে সে তেজি গলায় রূপলের দিকে প্রশ্ন ছুড়ল। কি ব্যাপার? সব তর্জন গর্জন নিমিষেই দমে গেল। আপনি না এলাকার শেখ, গুন্ডামস্থান, এলাকার সব ধরনের বিচার আচার করেন, তো আপনার কি মিনিমাম এই সেন্সটুকু নেই যে কোনো সিদ্ধান্তে যেতে গেলে প্রথমে একটু যাচাই বাছাই করতে হয়? প্রথমেই মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে নেই। বেচারা ছেলেটাকে অযথাই বেধড়ে পিটালেন। কি দোষ ছিল তার? চটে গেল রূপল। নিহারিকার দিকে তেজি দৃষ্টি নিক্ষেপ করলো সে। ঝাঁঝালো গলায় বলল, এই চুপ করেন আপনি, একদম চুপ। আপনি কতটুকু চেনেন ওই অমিকে যে তার হয়ে এত সাফাই দিতে এসেছেন? আমি যা করেছি একদম বেশ করেছি, প্রয়োজনে আরো এক দফা কেলাবো তাকে। আমার কোনো কাজ নিয়ে প্রশ্ন তোলা আমার পছন্দ নয়। তবুও নিজের বোনের দোষটা স্বীকার করবেন না, তাই না? তার বোকামিকে বড় করে দেখবেন না। নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 1 আনা করিও না। অসময়ে নিহারিকার এহেন উস্কানিমূলক কথাবার্তায় পূর্বের তুলনায় আরো অধিক তেতে গেল রূপল। নিয়ন্ত্রণাধীন হয়ে সে তার ডান হাতটি তুলে ফেলল নিহারিকার গালে, ঠাস করে চর মারার জন্য। রূপলের এই অপ্রতিরোধ্য ভয়ঙ্কর কাণ্ড দেখে অতি আশ্চর্যিত হয়ে নিহারিকা তার মুখে হাত দিয়ে ফেলল। ভীত সন্ত্রস্ত হয়ে প্রকাণ্ড চোখে সে রূপলের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে রূপল তার হাতটি নামিয়ে ফেলল। জেদ দমন করতে না পেরে সে ঝাঁঝালো গলায় বলল, বুদ্ধির আগে আপনার জবান চলে বেশি। শুনতে পাননি তখন পিয়াসা কি বলেছিল? সেদিন অমি তার সাথে খারাপ কিছু একটা করেছিল, যা সে আমাকে মুখ খুলে বলতে পারছে না। যা জানেন না তা নিয়ে এত কথা বলতে আসেন কেন? পিয়াসার সাথে যা ঘটেছে তা মোটেও স্বাভাবিক নয়। এর পিছনেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। যেহেতু আমার কিংবা আমার পরিবার ঘটিত সব বিষয়ে আপনার জানা নেই, সেহেতু এখানে আপনার নাক গলানোটাও কোনো প্রয়োজন নেই। বলেই রূপল হন হনিয়ে নিহারিকার সামনে থেকে প্রস্থান নিল। রূপলের যাওয়ার পথে তাকিয়ে নিহারিকা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রূপলের প্রতিটি কথা সে মাথায় ঢুকিয়ে তপ্ত শ্বাস ফেলল। আকাশ কুসুম ভেবে বিড়বিড়িয়ে বলল, আমি কি সত্যিই বেশি বাড়াবাড়ি করছি? কিন্তু মিস্টার রূপলকে কিভাবে বোঝাই আমি সম্পূর্ণ সত্যিটা জানতে চাই। আদারওয়াইজ ভাবি এবং ভাইয়ার ডিভোর্সটা আমি আটকাতে পারবো না। মা আর বাবা যেভাবে তাদের ডিভোর্সের পেছনে উঠে পড়ে লেগেছে, এনি টাইম তাদের ডিভোর্সটা হয়ে যেতে পারে। পিয়াসা ভাবিও যা আলাভোলা, তাকে যা করতে বলা হবে সে তাই করবে। নিজের অধিকার নিজে বুঝে নেবে না। এই 2 দিনে যা বুঝলাম, ভাবি অত্যন্ত সরল এবং বোকা মনের মানুষ। তার একটু বোকামির জন্য আজ কত কিছু ঘটে গেল। হয়তো একটা নির্দোষ ছেলে মার খেলো, নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিল। কিন্তু আমি চাই না তাদের ডিভোর্সটা হোক। সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাদের নতুন সংসারটা এবার ভেঙে যাক। আমি চাই সব সত্যি সামনে আসুক, পিয়াসাভাবে পাপ মুক্ত হোক। আর এর জন্য মিস্টার রূপলকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করতে হবে আমার।
এবার তিনি আমাকে ভুল বুঝলেও কিছু করার নেই আমার। রাত 8টায় অপারেশন টাইম ফিক্সড করা হলো। এই দিকটার সব কাজ সামলে রূপল অমিত জবানবন্দি নেওয়ার জন্য রওনা হলো। নিহারিকাও এই সময় ইচ্ছে করে রূপলের আশেপাশে ঘুরছিল, রূপলের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তড়িঘড়ি করে রূপল যেই না হসপিটাল থেকে বের হতে যাবে অমনি নিহারিকা ছুটে এসে রূপলের মুখোমুখি দাঁড়ালো। হাঁপিয়ে ওঠা গলায় বলল, এই কোথায় যাচ্ছেন আপনি? যাত্রা পথে বাধা পড়ে যাওয়ায় বিরক্ত বোধ করলো রূপল। তিরিক্ষিপূর্ণ গলায় বলল, আপনাকে বলে যেতে হবে কোথায় যাচ্ছি? কারণ আমি আপনার সাথে যেতে চাই। হোয়াট? এত হাইপার হওয়ার কিছু নেই। আমি জানি আপনি অমি ভাইয়ার কাছে যাচ্ছেন, ফোনে কথা বলতে শুনেছি। প্লিজ আমাকেও নিয়ে যান, আমিও সত্যিটা জানতে চাই। ধৈর্য হারিয়ে রূপল কড়া গলায় বলল, আরে কি আজব, সত্যিটা জানার কোনো প্রয়োজনই নেই। আগাগোড়া তলিয়ে না দেখেই যেহেতু আপনারা শুরু থেকে ডিভোর্স চেয়ে এসেছেন, সো আমরাও রাজি আপনাদের এই সিদ্ধান্তে। এখানে আর সত্যি মিথ্যা যাচাই করার কিছু নেই। আছে, ডিভোর্স বলে দিলেই তো হয়ে গেল না? রাগের মাথায় তো মানুষ তার সৃষ্টিকর্তার উপরে অভিযোগ করে, সেখানে ডিভোর্স তো খুবই সামান্য ব্যাপার। আপনি একটা জিনিস খেয়াল করেছেন ভাইয়া কতটা ঘাবড়ে গেছে ভাবি অপারেশনের কথা শুনে? আমি সেই তখন থেকে লক্ষ্য করছি ভাইয়া কেমন মনমরা হয়ে আছে, ভাবির বেডের দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কখন ভাবির জ্ঞান ফিরবে আর কখন ভাইয়া ভাবির সাথে একটু কথা বলতে পারবে। যেখানে ভাইয়া ভাবির প্রতি এতটা দুর্বল হয়ে গেছে, সেখানে আমি বা আমার পরিবার হাজার ডিভোর্স বলে চেঁচালেও লাভ কিছু হবে না এতে। তাই আমি চাই সত্যিটা জানতে। আমি চাই সবাই সবার দিক থেকে শতভাগ পরিষ্কার থাকুক। সম্পর্ক ধরে রাখার জন্য এই দিকটা ভীষণ জরুরি। কিন্তু আমার মনে হয় না এই সম্পর্কটা আদৌ জিইয়ে রাখা উচিত। যেখানে আপনার পরিবার চায় না সম্পর্কটা টিকে থাকুক, ইভেন আপনার মা বাবা তো লিটারেলি আমার বোনের দোষটাই দেখে যাচ্ছে, সেখানে কিভাবে সংসারটা টিকে থাকার আশা করা যায়? এতে বরং রোজ রোজ অশান্তি হবে। আমি চাই না ভবিষ্যতে আমার বোন কারো খোটা শুনুক, কারো দয়ায় বেঁচে থাকুক। বলেই রূপল নিহারিকাকে উপেক্ষা করে সামনের দিকে হাঁটা ধরল। কিছু একটা ভেবে চিন্তে রূপল আবারও পিছু ফিরে তাকালো। গম্ভীর গলায় নিহারিকাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে সে বলল, আসুন, আমার বোন আপনাদের সংসারে থাকুক বা না থাকুক, সত্যিটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। মৃদু হাসল নিহারিকা। ছুটে গেল সে রূপলের কাছে, সন্তোষজনক গলায় বলল, থ্যাঙ্কস রূপল, আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। দুজনেই হসপিটাল থেকে বের হয়ে গেল। বাইকে চড়ে তারা অমির হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অমিকে একটি সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসার মান তুলনামূলকভাবে অনুন্নত। মূলত অমিকে শাস্তি দেওয়ার জন্যই সরকারি হসপিটালটিকে বেছে নেওয়া তার। তবে অমির ক্লাস নেওয়ার জন্য রূপল আলাদা একটি কেবিন ভাড়া করেছে। রূপলের পিছু পিছু হেঁটে নিহারিকাও অমির কেবিনে ঢুকে পড়ল। রূপলকে দেখা মাত্রই অমির মা বাবা দাঁড়িয়ে পড়ল। করুণ দৃষ্টিতে তারা রূপলের দিকে তাকিয়ে রইল। আকাশ এবং সজল এসে রূপলের মুখোমুখি দাঁড়ালো। দুজনেই চিন্তিত গলায় রূপলকে শুধালো, আপু এখন কেমন আছে ভাইয়া? বিষণ্ণ গলায় রূপল বলল, ভালো না। মিয়ে আসা গলায় সজল বলল, অপারেশন কখন? রাত 8টায়। মন খারাপ করে দাঁড়িয়ে পড়ল আকাশ এবং সজল। তাদের মন খারাপ হওয়ার কারণ বুঝতে পেরে রূপল তাদের সান্ত্বনা দিয়ে বলল, আরে শান্ত হ, মন খারাপ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আমাদের বোন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কাছে ফিরে আসবে। রূপলের কথায় ভরসা পেল দুজন। স্বস্তির শ্বাস ফেলে রূপলের দিকে তাকালো। দুই ভাইকে শান্ত করে রূপল এবার অমির মা বাবার মুখোমুখি দাঁড়ালো। হাতের ইশারায় তাদের চেয়ারে বসতে বলল। তারাও কাতর হয়ে চেয়ারে বসে পড়ল। ভাঙা হাত পা নিয়ে অমির রূপলের ভয়ে ইন্তেজার হয়ে বিছানায় পড়ে রইল। চেয়ার টেনে রূপল অমির মা বাবার মুখোমুখি বসল। তাদের দিকে কঠিন প্রশ্ন ছুড়ে বলল, কেমন লাগছে ছেলেকে এই আহত অবস্থায় দেখি? অমনি অমির মা চোখের জল ছেড়ে দিয়ে বললেন, আমি জানি না বাবা, আমার ছেলে কি করেছে, ঠিক কি কারণে তার আজ এই অবস্থা। গ্রাম থেকে ছেলেকে শহরে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, কিন্তু ভাবতে পারিনি শহরে এসে আমার ছেলে আজ এই অবস্থা হবে, লোকের হাতে মার খেতে হবে। শুধু তাই নয় আন্টি, আপনার ছেলে তো এখন নেশাও করে।
কলেজের বড় বড় নেতাদের সাথে গুন্ডামিও করে, লোকের পেছনে পেছনে ষড়যন্ত্রও করে, মেয়েদের সাথে অবৈধভাবে মেলামেশাও করে। বিশ্বাস হয় না তো জিজ্ঞেস করুন না আপনার ছেলেকে, সে আমার বোনের সাথে কি করেছে। ছেলের কুকীর্তি শুনে অমির বাবা এবার বেশ তেতে উঠে অসুস্থ অমিকে জিজ্ঞেস করলেন, কি শুনছি এসব আমি? ছেলেটা যা বলছে তা কি সত্যি অমি? ছেলেটার বোনের সাথে তুই কি করেছিস? ভয়াল গলায় অমি ছোট ছোট আওয়াজে বলল, আমি ওনার বোনের সাথে সত্যি কিছু করিনি আব্বা। আমি তো উল্টো পিয়াসাকে ভালোবাসতাম, বরং পিয়াসা আমাকে ভুল বুঝে 2 মাস আগে আমার কাছ থেকে দূরে সরে গেছে, সম্পর্কটা ভেঙে দিয়েছে। কথার জালে অমিকে এবার চেপে ধরল রূপল। দাঁতে দাঁত চেপে রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, বল, পিয়াসা তোকে কেন ভুল বুঝে দূরে সরে গিয়েছিল? পিয়াসা ভেবেছিল আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে, ভেবেছিল আমি তার জুসের সাথে কিছু খাইয়ে তার দুর্বলতার সুযোগ নিয়েছি। যদিও প্ল্যান এটাই ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি তা করতে পারিনি রূপল ভাই। পিয়াসার ক্ষতি আমি করতে পারিনি, হয়তো তাকে সত্যিকার ভালোবেসে ফেলেছিলাম তাই। কে তোকে এই কাজ করতে বলেছিল বল? চুপ হয়ে গেল অমি, নাম প্রকাশ করতে অনিচ্ছুক সে। রূপলের মাথা এবার আরো গরম হয়ে গেল। সে অসুস্থ অমিকে আরো মারধর করতে গেল। পেছন থেকে নিহারিকা এসে টেনে ধরল রূপলকে, উত্তেজিত গলায় বলল, আরে কি করছেন কি আপনি? প্লিজ থামুন, এটা একটা হসপিটাল, এখানে অহেতুক ঝামেলা করা যাবে না। অমির মা বাবা অমিকে দুদিক থেকে চাপটে ধরলেন। কাঁদতে কাঁদতে অমিকে তারা বললেন, সত্যিটা স্বীকার করে দে বাপ, তাহলে আর ছেলেটা তোকে মারবে না। দোটানায় ভুগে অমি চোখে জল ছেড়ে বলল, সত্যিটা বললে আমাকে আরো আগে মরতে হতো মা। শান্ত হয়ে এলো রূপল। বুঝতে বেশি বেগ পেতে হলো না এটা কার কাজ। সঙ্গে সঙ্গেই রূপল অমিকে ছেড়ে দিল। অমির মা বাবাকে বলল যত দ্রুত সম্ভব অমিকে নিয়ে তাদের গ্রামের বাড়ি ফিরে যেতে। এখানের ঝামেলা সেরে হসপিটাল থেকে রূপল, নিহারিকা, আকাশ এবং সজল একসাথে বের হয়ে এলো। সজল এবং আকাশ একটি রিক্সা করে পিয়াসাকে দেখার জন্য হসপিটালে চলে গেল। রূপল এবং নিহারিকা বাইকে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সব জেনেও রূপলের হঠাৎ চুপ হয়ে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে পারল না নিহারিকা। বেশ কৌতূহলী ভাব নিয়ে নিহারিকা রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, আচ্ছা, আপনি হঠাৎ থেমে গেলেন কেন? এখন তো সব ক্লিয়ার হয়ে গেল যে পিয়াসা ভাবি এবং অমি ভাই নির্দোষ। আই গেস আপনি এটাও জানেন এখানে আসল কালপ্রিটটা কে। সব জেনেও আপনি চুপ করে আছেন কেন? তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না? আপাতত না, সব জায়গায় অ্যাকশন নেওয়া যায় না। সবার জীবনেই কিছু দুর্বল জায়গা থাকে, আমরা চাইলেও সেই দুর্বল জায়গাগুলোতে আঘাত করতে পারি না, এতে আমাদের ইমোশন হার্ট হয়। রূপলের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না নিহারিকা। এই মুহূর্তে রূপলকে ঘাটাতেও ইচ্ছে হলো না তার, তাই বিরক্তি স্বরূপ সে রূপলকে একটা ভেঙচি কেটে রাস্তার ডানে বায়ে তাকালো। বিশাল বড় জ্যাম পড়ে গেছে সামনে। প্রাইমারি স্কুল ছুটি হয়েছে সবে। এই সময়ে এই রাস্তাটিতে লম্বা জ্যাম পড়ে যায়। স্কুলের ছাত্রছাত্রীরা তখন রাস্তা পার হয়ে যায়। স্কুলের গেট বরাবর রাস্তার পাশ ঘেঁষে রূপল জ্যাম ছাড়ার জন্য অপেক্ষা করছিল। বিশাল বড় এই জ্যাম দেখে নিহারিকা তিক্ত গলায় বলল, ধ্যাত, এর চেয়ে ভালো হেঁটে চলে যাওয়া। না জানি ওইদিকে ভাবি কি অবস্থা, ছাতার জ্যাম এখনই লাগতে হলো। রূপল আছে তার নিচের খেয়ালে ব্যস্ত। নিহারিকার বকবকানি শোনার সময় নেই তার। ভেতরে ভেতরে কিছু করতে না পারার ক্ষোভে সে ফেটে যাচ্ছে। এই মুহূর্তে নিজেকে তার পৃথিবীর সবচেয়ে অসহায় ছেলে বলে মনে হচ্ছে। রূপলের অ্যাটেনশন না পেয়ে নিহারিকা এবার অস্বস্তি নিয়ে স্কুলের গেট বরাবর তাকাতে অমনি খেয়াল করলো একটি 4-5 বছরের ছোট্ট মেয়ে তার মায়ের হাত ধরে দৌড়ে আসছে তাদের দিকে। চোখে মুখে তার হাসি খুশি যেন উপচে পড়ছে। মেয়েটির মাও মেয়েটিকে সামলে রাখতে পারছে না, এতটাই উচ্ছ্বসিত সে। রূপলকে উদ্দেশ্য করে ছোট মেয়েটি বলল, বাবা বাবা। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল নিহারিকা। উদ্ভট দৃষ্টিতে সে মেয়েটির দিকে তাকালো। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সে তার ডান হাতের একটি আঙ্গুল দ্বারা রূপলকে ইঙ্গিত করে মেয়েটিকে ইশারায় বলল, তুমি কি তাকে ডাকছো? মেয়েটিও মিষ্টি হেসে মাথা দুলিয়ে বলল, হুম। মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলো নিহারিকার। হতভম্ব হয়ে সে বিড়বিড়িয়ে বলল, হায় আল্লাহ, এই বান্দায় আবার বিয়ে করলো কবে? এত বড় বাচ্চা আছে তার, অথচ আমি
এই বিষয়ে কিছুই জানতাম না, নাকি চাচা মামা টাইপ কিছু হবে? মনে মনে কথাগুলো আউড়ে নিহারিকা মেয়েটির দিকে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে তার ডান হাতের তর্জনী আঙ্গুল দ্বারা খোঁচা দিল রূপলকে। প্রথম খোঁচায় যদিও রূপলের টনক নড়েনি, তবে দ্বিতীয় খোঁচায় রূপল তার জায়গা থেকে খানিক নড়ে চড়ে বসল। চরম বিরক্তি বোধ করে সে তেজি গলায় বলল, আরে কি হয়েছে নাকি? এভাবে খোঁচাখুচি করছেন কেন? ঘোরে ডুবে নিহারিকা হঠাৎ তার মুখ ফসকে বলে ফেলল, আরে আপনার মেয়ে আপনাকে ডাকছে। অমনি রূপলের ভ্রম ফিরল। দুশ্চিন্তায় সে প্রায় ভুলেই গিয়েছিল সে এখন কোথায় আছে। তাই খুব বেশি একটা মনোযোগ দিয়ে এদিক ওদিক লক্ষ্য করা হয়নি তার। মুহূর্তেই হকচকিয়ে উঠে রূপল তার সেই চিরচেনা স্কুলের গেটটির দিকে তাকালো। হাসি মুখে তার দিকে এগিয়ে আসা মেয়েটিকে এক ঝলক প্রদর্শন করা মাত্রই রূপল দিনদুনিয়া ভুলে ছুটে গেল সেই মেয়েটির কাছে। উচ্ছ্বসিত হয়ে সে হাঁটু মুড়ে বসল মেয়েটির সামনে। প্রফুল্ল হেসে মেয়েটিকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা বাচ্চা, কতদিন পর আমার মেয়েটাকে দেখলাম। মেয়েটিও রূপলকে জড়িয়ে ধরল। একরাশ অভিযোগের ঝুড়ি নিয়ে বলল, এই 2 দিন ধরে তুমি কোথায় ছিলে বাবা? আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? অমনি পাশ থেকে মেয়েটির মা মেয়েটিকে মিষ্টি স্বরে বুঝিয়ে বলল, তোমাকে তো বলেইছিলাম মা, তোমার বাবা এই কয়দিন একটু ব্যস্ত থাকবে, তবুও কেন বাবাকে এসে কোশ্চেন করছো, বিরক্ত করছো বলো তো? বেশ অভিমান নিয়ে মেয়েটি রূপলের দোগালে হাত রেখে প্রশ্ন ছুড়ল, আমি কি তোমাকে সত্যি বিরক্ত করি বাবা? অমনি রূপল অতি আহ্লাদী হয়ে মেয়েটির 2 গালে 2টি চুমু খেয়ে দিল। বেশ আদুরে গলায় বলল, না মা, তুমি কখনো আমাকে বিরক্ত করোনি। তোমার মা একটু বেশি বুঝে, তাই মুখ ফসকে বলে ফেলেছে আর কি। রূপলের কথাই বেশ রেগে গেল সবিতা। রাগী গলায় সে রূপলকে বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু রূপল। প্রত্যুত্তরে রূপল এক গাল হেসে বলল, কাম অন সবিতা, রাগও দেখে এত বেশি করে রাগাই তোমাকে। চাপা হেসে সবিতা বলল, আচ্ছা এখন বলো এইখানে কি খবর, বিয়ে শাদী সব ঠিকঠাক ভাবে মিটলো তো? অমনি রূপল তার ফুরফুরে ভাবমূর্তি পাল্টে রকচটা গলায় বলল, না। কেন, কি হয়েছে? সবিতার মুখের উপর রূপল তীব্র ক্ষোভ ঝেড়ে বলল, তোমার স্বামী কি কখনো আমাদের শান্তি দিয়েছে? অমনি সবিতা বেশ উত্তেজিত হয়ে রূপলকে শুধালো, কি করেছে সাপন? অমনি ছোট্ট রিদি তার বাবার নাম তার মায়ের মুখ থেকে শুনে বেশ আগ্রহের দৃষ্টিতে তার মায়ের মুখের দিকে তাকালো। রূপল বিষয়টা লক্ষ্য করে প্রসঙ্গ পাল্টে সবিতাকে বলল, আচ্ছা রাতে দেখা করছি, এখন রিদিকে নিয়ে তুমি বাড়ি যাও। পিছু ঘুরে রূপল যেই না বাইকের উদ্দেশ্যে পা বাড়ালো, অমনি সবিতা রূপলকে পেছন থেকে ডাকলো। কেমন যেন ভরাট গলায় বলল, সুহাসিনীর সাথে দেখা হয়েছে? থমকে দাঁড়ালো রূপল। চোখ জোড়া বুঝে নিজের রাগকে শান্ত করলো। মলিন চাহনিতে পিছু ঘুরে সবিতার দিকে তাকালো। এও হেসে বলল, এই 6 মাসে কি একবারও আমার সাথে দেখা করতে চেয়েছে সবিতা? তুমিও যে কি বলো না। একরাশ বিষণ্ণতা নিয়ে মাথাটা নুইয়ে নিল সবিতা। রূপলকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই জানা নেই তার। দীর্ঘশ্বাস ফেলল রূপল। ভিতরে ভিতরে চাপা কষ্ট নিয়ে সে আবারও সামনের দিকে হাঁটা ধরল। বাইকে এখনো চুপটি করে বসে আছে নিহারিকা। ঘোর যেন তার এখনো কাটছেই না। কেমন যেন উদাসীন হয়ে গেছে সে। বাইকে বসে রূপল বাইকটা সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিল। এতক্ষণে জ্যামও প্রায় ছেড়ে দিল। লুকিং গ্লাসের সাহায্যে নিহারিকা আর চোখে কেবল রূপলের দিকে তাকাচ্ছে। গভীর বিষাদের ছাপ রূপলের সমস্ত মুখ লেপ্টে আছে। মনে হচ্ছে যেন বড় কোনো আঘাত নিয়ে এইমাত্র ফিরে এসেছে সে। ফর্সা মুখটাও কেমন চুপসে গেছে। বিড়ম্বনায় ভুগতে লাগলো নিহারিকা। প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। কৌতূহল বেশিক্ষণ চেপে রাখতে না পেরে নিহারিকা এবার রূপলের দিকে প্রশ্ন ছুড়ে বলল, আচ্ছা বাচ্চাটি কে ছিল মিস্টার রূপল? অমনি রূপল গম্ভীর গলায় প্রত্যুত্তরে বলল, ফ্রেন্ডের মেয়ে। কিন্তু বাচ্চাটি আপনাকে বাবা ডাকছিল কেন? আমি তাকে বাবার মতোই আদর করি তাই। কেন, তার কি নিজের বাবা নেই? আছে। কিয়ৎক্ষণ চুপ করে রইল নিহারিকা। মৌনতা ভেঙে অতঃপর হালকা হেসে বলল, যাক, বাচ্চাদের প্রতি আপনার ভালোবাসা দেখে ভালো লাগলো।
রূপল হ্যাঁ বা না কিছুই বলল না। ভাবলেশহীনভাবে বাইক চালাতে লাগলো। গভীর চিন্তায় সংযুক্ত হলো নিহারিকা। মনে মনে আউড়ে বলল, আচ্ছা, এই লোকটা কি জন্মগতভাবেই এমন গম্ভীর, নাকি অন্য কোনো বিষয়ের কারণে এমন গম্ভীর হয়ে আছে? যদিও আপাতত তার মাথায় অনেক দুশ্চিন্তা ঘুরছে, তবুও কেন জানি না আমার মনে হচ্ছে লোকটা ভেতরে ভেতরে গভীর কোনো কষ্ট চেপে রেখেছে। বিশেষ করে ওই মহিলা এবং বাচ্চাটির সাথে দেখা করে আসার পর থেকেই তার গম্ভীর ভাবটা যেন পূর্বের তুলনায় আরো বেড়ে গেছে। তাহলে কি মিস্টার রূপল আমাকে যা বললেন সব মিথ্যে বললেন? তারা একে অপরের বন্ধু নন, বরং অন্য কিছু? মাথার ভিতর এমন অনেক প্রশ্ন ঘুরপাক খেলেও নিহারিকা এই মুহূর্তে চুপ রইল। রূপলের ভাবসাব খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না তার কাছে, তাই হাতে ধরে বিপদ টেনে আনতে চাইছে না সে। পরে না হয় আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাবে। রাত 8টা বাজতেই পিয়াসাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। ভয়ে চিৎকার করছিল পিয়াসা। বারবার জেদ ধরে রূপালকে এবং তার মা বাবাকে বলছিল অপারেশন করবে না সে, যদি অপারেশন থিয়েটার থেকে আর কখনো ফিরে না আসে সেই ভয়ে। শেষ পর্যন্ত নিহাল পারল পিয়াসাকে থামাতে। কান্নারত পিয়াসার মাথায় সে সান্ত্বনার হাত বুলিয়ে বলল, কেন পাগলামি করছো পিয়াসা? এখন যদি তুমি অপারেশনটা না করাও তাহলে তো ভবিষ্যতে এমনিতেও তোমাকে মরতে হবে, এর চেয়ে আরো খারাপভাবে মরতে হবে। তার চেয়ে কি ভালো নয় বরং আগে থেকে একবার ঝুঁকি নিয়ে মৃত্যুকে জয় করে নেওয়া? নতুন বিয়ে হলো আমাদের, বলো, এখনো আমাদের একসাথে সংসার করা বাকি, আরো কত ছোট বড় স্বপ্ন পূরণ করার বাকি। নিহালের অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে পিয়াসা না চাইতেও কেমন যেন শান্ত হয়ে এলো। নিহালের হাত দুটি চেপে ধরে চোখের জল ছেড়ে দিল। পাশ থেকে শান্ত মেজাজে নিহালের মা এবং বাবা এসে পিয়াসার মাথায় হাত বুলিয়ে দিল। নিহালের মা বেশ স্নিগ্ধ গলায় পিয়াসাকে বলল, দোয়া করি মা, সুস্থভাবে তুমি আমাদের কাছে ফিরে এসো, আর পারলে আমাদের ক্ষমা করে দিও মা। তোমার একটু বোকামির জন্য আজ কতগুলো সম্পর্কে ছেদ ধরছিল, তোমাকে এবং তোমার পরিবারকেও অনেক অপমানিত হতে হচ্ছিল। ভাগ্যিস এখন সব পরিষ্কার হয়ে গেছে। নিহারিকা আমাদের সব বলেছে মা, তুমি আসলেই নির্দোষ, কোন ষড়যন্ত্রের শিকার তোমরা। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। এখন উপরওয়ালার কাছে শুধু একটাই প্রার্থনা, আল্লাহ যেন তোমাকে আমানে আসানে আমাদের কাছে ফিরিয়ে দেন। সবার দোয়া মাথায় নিয়ে পিয়াসা অপারেশন থিয়েটারে ঢুকলো। শুরু হয়ে গেল অস্ত্রোপচার। মনে ভয় নিয়ে সবাই অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। পিয়াসার মা এবং বাবা শুধু আল্লাহকে ডাকছেন তাদের মেয়ে যেন সুস্থ স্বাভাবিকভাবে তাদের কাছে ফিরে আসে সেই আশায়। নিহাল বেশ ধৈর্য নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। হয়তো তার মনে মনে জানা আছে পিয়াসা সুস্থভাবেই তার কাছে ফিরে আসবে। ভয় এবং উত্তেজনা সামলাতে না পেরে রূপল পকেট থেকে একটি সিগারেট বের করলো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে সিগারেটটি ধরাতে গিয়েও রূপল হঠাৎ থেমে গেল। মনে পড়ে গেল এটি একটি হসপিটাল। তাড়াহুড়ো করে রূপল সিগারেটটি হাতে নিয়েই হসপিটাল থেকে বের হয়ে গেল। বাইরে থেকে সিগারেটটি খেয়ে আসবে তাই। পকেট থেকে সিগারেট বের করার সময় অসতর্কবশত রূপলের পকেট থেকে একটি পাসপোর্ট সাইজের ছবি পড়ে গেল। দূর থেকে দাঁড়িয়ে নিহারিকা সব দেখছিল। রূপল যাওয়ার পরই ছুটে এসে নিহারিকা ছবিটি ফ্লোর থেকে উঠালো। ছবিটির দিকে একবার তাকিয়ে সে মুখটা হাঁ করে ফেলল। গলায় মুগ্ধতা এনে বলল, মাশাআল্লাহ, মেয়ে না পড়ি? কে হয় এই মেয়েটি মিস্টার রূপলের? রাতের খাবার খাওয়ানোর পর মিসেস চারুলতা সেন সুহাসিনীর এঁটো ঠোঁট দুটি মুছে দিলেন। ব্যস্ত হয়ে তিনি এঁটো থালা নিয়ে সুহাসিনীর পাশ থেকে উঠতেই ছোট ছোট গলায় সুহাসিনী মিসেস চারুলতা সেনকে বলল,